বাংলাটা আজ বাংলায় নেই, বাংলাটা লুম্পেনদের হাতে চলে গেছে, দেশটা লুম্পেনদের হাতে চলে গেছে। দেখছেন কি অবস্থা চলছে, এই জিনিস চলতে পারে না। শুনুন, আজকে ইনডোর আউটডোরের কথা বলে যাচ্ছি। বিজেপি করছে ইনডোর, আমরা করছি আউটডোর। অনেক চক্রান্ত করেও রোখা যায়নি, আবার 1997 ফিরে যাব। আর যতক্ষণ আপনাদের না হারাবো, আমি কন্ট্রোল করে দিলেও আমি ব্যাক আউট করব না, আপনাদের ব্ল্যাক আউট করব। সিম্বল কাটবেন, টাকা কাটবেন, সম্মান করবে কাটবেন। শুনুন, এই তৃণমূল কংগ্রেস কর্মীদের টাকা দিয়ে, ওই টাকা তৃণমূল কংগ্রেসের রক্তের বিনিময়ে এই টাকা দেখেছেন। আপনারা উঠলেন বলে পেছন থেকে রাস্তা চলে এলো। আমি আপনাদের আবার বলি, এতক্ষণ ধৈর্য ধরেছেন, রাত 2টো থেকে এসছেন, প্লিজ এই এখন আর কাউকে কিছু করতে হবে না। এই ভলেন্টিয়ার্সরা প্লিজ কিপ কোয়াইট। আমি আপনাদের বলি, দেখুন প্রেস মিডিয়ার ভাই বোনেরা, টাকা দিয়ে নিয়ে আসতে হয়নি, বুলডোজার নিয়ে নয়, ট্রেনের টিকিট কেটে নয়, চলে এসেছে প্রাণের টানে, আপন টানে, হৃদয়ের টানে। আটকাতে পারলে আটকান, রুখতে পারলে রুখে দেখান। আর আমি যদি থাকি, আমার টিম যদি থাকে, জেনে রাখবে আমরা আপনাদের ধরাশায়ী করে ছাড়বো। আর চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। আমরা তৈরি, আপনারা তৈরি তো? জেলায় গিয়ে আসবেন তো? আমাদের কোনো মিটিং এর পারমিশন দিচ্ছে না, পারমিশন না দিলে রাস্তায় হাঁটবো, আর যেখানে আটকাবে সেখানে বসবো। হবে তো? খেলা হবে, ব্যাট বলের খেলা। এবার ব্যাট আর বল, ব্যাট বলের খেলা হবে। আর তুমি আমার সিম্বল কাটলে, তোমার হাতে সরকার আছে বলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে, আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। কিন্তু অনেক রক্তের বিনিময়, আর আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের সিম্বল কাটতে পারে না আইনত। গাইড জোরে করছে, যেভাবে গাইড জোরে ভোট করেছে। আর যদি কারো, তোমাদেরও মনে রাখবে, তোমাদের সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এই মুহূর্তে একটা বড় প্রশ্ন আমার মনের মধ্যে উঠছে, সেটা হচ্ছে যে মাত্র 2 মাসেই কি বিজেপি বড় কোনো ভুল চাল দিয়ে বসলো? বিজেপি কি বড় ভুল করে বসলো? পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করতে গিয়ে, এক ঘরে করতে গিয়ে বিজেপি যে চালটা দিল, সেই চাল কি আদৌ ঠিকঠাক কাজ করছে, নাকি সেটা আসলে বুমেরাং হয়ে গেল? আর এই প্রশ্নটা এই কারণেই তুলছি যে আজকে 21শে জুলাই যে ছবিটা কলকাতার বুকে আমরা দেখতে পেলাম, একদিকে মমতাপন্থী তৃণমূল, অন্যদিকে ঋতব্রতপন্থী তৃণমূলের যে 21শে জুলাইয়ের সমাবেশ বা 21শে জুলাইয়ের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যে মানুষের ভিড়, সমর্থকদের ভিড়, এই দুই ভিড় এমন একটা চরম বাস্তব বিজেপির সামনে তুলে এনে দিল, যেটাতে এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবেই উঠে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করতে গিয়ে বিজেপি এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দিয়ে যে খেলাটা খেলছে, সেই খেলা আদৌ শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়েরই সুবিধে করে দিল কি না। বন্ধুরা, আপনারা জানেন যে এই মুহূর্তে তৃণমূল দুটো ভাগে বিভক্ত, এবং একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তৃণমূলের জন্য লড়ে যাচ্ছেন, তৃণমূলকে নিজের হাতে রাখার জন্য লড়ে যাচ্ছেন, উল্টো দিকে কিন্তু আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলেরই বড় একটা অংশ নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছে, এবং আজকে 21শে জুলাই তারাও শহীদ স্মরণের অনুষ্ঠান করেছে।
এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায়েরই একসময় তাবেদারি করা তৃণমূল নেতাদের বিদ্রোহী তৃণমূল গোষ্ঠী, এই দুই গোষ্ঠীর লড়াই, এই দুই তৃণমূলের লড়াই কিন্তু আজকে একটা জিনিস পরিষ্কার চোখের সামনে এনে দিল যে তৃণমূল এই মুহূর্তে যতটুকু বেঁচে আছে, যতটুকু তৃণমূলের কর্মী সমর্থক এখনও নিজেদের তৃণমূল কর্মী মনে করে রাস্তায় রয়েছে, তারা কিন্তু সবাই সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই পায়ে গিয়ে পড়েছে। তারা কিন্তু এদিন ঋতব্রতপন্থী তৃণমূলীদের কাছে হাজির হননি। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে বিজেপি যে খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ফিনিশ করে দেওয়ার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতাকে দিয়ে খেলেছে, সেই খেলাটা আদৌ কি শেষ পর্যন্ত সফল হতে পারবে? কেননা এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভাঙানোর ক্ষেত্রে যতটাই সফল হোক না কেন, যতটাই তিনি দালালির ভূমিকায় সফল হন না কেন, বাস্তবে যদি তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের সমর্থন না করেন, তাহলে এই যে ঋতব্রতপন্থী তৃণমূল, এর ভবিষ্যৎটা কী হবে? এর কি আদৌ কোনো ভবিষ্যৎ থাকবে? আর যেখানে মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি কিভাবে এই ঋতব্রতপন্থী তৃণমূলকে সমর্থন করছে, নানাভাবে সাহায্য করছে, তাতে তো একটা বিজেপিরও ব্যাড ক্রেডিট হচ্ছে। বিজেপি বলেছিল যে তৃণমূল থেকে কাউকেই দলে নেওয়া হবে না, এবং বিজেপি সেটা করেওছে। কিন্তু দলে না নিলেও যেভাবে ঋতব্রতপন্থী তৃণমূলীদের বিজেপির তরফ থেকে নানাভাবে সাহায্য করা হচ্ছে, নানাভাবে আশীর্বাদ করা হচ্ছে, সেটা কি আদৌ মানুষ ঠিকঠাকভাবে মেনে নিচ্ছে? এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একেবারে সেই বিড়লা তারামণ্ডলের সামনের রাস্তায় 21শে জুলাইয়ের সমাবেশ করলেন খোলা আকাশের নিচে, তাতে যে তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড়টা জমলো, সেটাতে তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বুঝে গেলেন যে যে কজন তৃণমূল কর্মী এখনও রয়েছেন তারা কিন্তু মমতাকেই সমর্থন করছেন। এবং সেই কারণেই কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় একটা কথা বললেন যে দরকার পড়লে তিনি 1997-এ ফিরে যাবেন। মানে যখন তিনি তৃণমূল নতুন করে তৈরি করেছিলেন, দরকার পড়লে তিনি নতুন করে আরও একটা দল তৈরি করবেন। তার আগে তিনি এই তৃণমূলের সিম্বলের জন্য, ঘাসফুলের সিম্বলের জন্য প্রয়োজন পড়লে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই কথার পাশাপাশি সবথেকে বড় যে কাজটা এদিন করলেন, সেটা হচ্ছে এই আসল তৃণমূল মানে মমতাপন্থী তৃণমূলের আগামী দিনের কার্য বা কর্মসূচি ঘোষণা করে দিলেন। কী কাজ, কী কর্মসূচি তিনি ঘোষণা করে দিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জেলা থেকে এবার নতুন করে সংগঠন এবং জনসভা, প্রতিবাদ সভা এইসব করা শুরু করবেন। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা যে নতুন করে দলকে গড়ার প্রস্তুতি নিচ্ছেন, এবং সেই দল যে তিনি ভাইপোর হাতেই তুলে দেবেন, ভাইপোকে সামনেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই করবেন, সেটাও এই দিন বেশ বোঝা গেল। কিন্তু যতই এই ঋতব্রতপন্থী তৃণমূল নেতারা অভিষেককে গালাগাল দিয়ে নিজেদের আসল তৃণমূল বলে পরিচয় দেওয়ার চেষ্টা করুন না কেন, তাদের পাশে যে মানুষ নেই সেটা কিন্তু আজকে তারা হাড়ে হাড়ে টের পেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া যে তাদের কোনো অস্তিত্ব নেই, তাদের কোনো নেতাগিরি নেই, সেটা কিন্তু বেশ ভালো মতোই বুঝে গেলেন। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে এতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতির ময়দানে যে জায়গায় দেখতে চাইছে, বন্ধুরা এর আগের ভিডিওতেই বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটা মায়াবতী করে দেওয়ার চেষ্টা কিন্তু বিজেপি করেছিল। কিন্তু সেই যে খেলা, সেই যে রণকৌশল, রাজনৈতিক চাল, সেটা কি আদৌ সফল হবে? কেননা বিজেপি যদি এই ঋতব্রতকে সামনে রেখে বিদ্রোহী তৃণমূল নেতাদের আলাদা দলে না টানতো, তাহলে হয়তো এর ফল অন্যরকম হতে পারত। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা নিজে একসময় সিপিএম ছিলেন, বামপন্থী ছিলেন, তারপরে তৃণমূলে এলেন, এবং তৃণমূলে এসে তিনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চাটতেন, মানে যেটা সমালোচকেরা বলেন, এবং সেই পা চাটার পাশাপাশি যেভাবে তিনি বালিশ চেটে ভিডিও ভাইরাল করেছেন, তাতে একটা জিনিস তো পরিষ্কার যে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভাঙানোর ব্যাপারে যত একজন সফল মধ্যস্থতাকারীর কাজ করুন না কেন, নেতা হিসেবে, বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা,
তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা যে একেবারেই নেই সেটা কিন্তু এদিন পরিষ্কার হয়ে গেল। পাশাপাশি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে আসা তৃণমূলের একাধিক নেতা, যার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, মদন মিত্র রয়েছেন, মানে কে নেই? যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে মনে করতেন, যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে নেতা নেত্রী হয়েছেন, তারা আজকে যেভাবে নিজেদের নেতা নেত্রী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াতলে না থেকে, তাতে যে অবস্থাটা তারা বুঝতে পারছেন, যে অবস্থাটা দেখা যাচ্ছে, একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপির এই যে তৃণমূলকে কোণঠাসা করার খেলা, সেই খেলাতে তৃণমূলের একাধিক বিধায়ক সাংসদদের মমতা বিরোধী করে তোলা সম্ভব হলেও তৃণমূলের কর্মী সমর্থক মমতাপন্থী মানুষকে কিন্তু খুব একটা ছুতে পারেনি, তাদের কিন্তু খুব একটা ভোলাতে পারেনি। এই জায়গায় দাঁড়িয়ে যদিও এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের পশ্চিমবঙ্গে আগামী 5 বছর সময় রয়েছে, সবে 2 মাস কেটেছে, এই সময়ে হয়তো বিজেপি আরও অনেক কিছুই করবে যাতে তৃণমূলপন্থী মানুষ অন্তত বিজেপিপন্থী হয়ে দাঁড়ায়, কিংবা মানুষ অন্তত এই বিজেপি সরকারকে তৃণমূলের থেকে ভালো সরকার বলে ভাবতে শুরু করে, দেখতে শুরু করে। সেই কাজটা অবশ্যই বিজেপির সরকার করবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আর চুপ করে বসে থাকবেন না। আর যে কোনো সরকারের যত বয়স বাড়বে, যত দিন কাটবে, ততই কিন্তু মানুষের স্বপ্নভঙ্গ হবে, মানুষের না পাওয়ার হা হুতাশ শুরু হবে। ফলে বিজেপির সামনে কিন্তু একটা ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ আসছে, যে আশায় মানুষ আজকে পশ্চিমবঙ্গে ফের পরিবর্তন করেছে, বিজেপিকে ক্ষমতা হাতে তুলে দিয়েছে, তাতে বিজেপি যদি মানুষের সেই স্বপ্নে উতরতে না পারে, মানুষের সেই স্বপ্নকে পূরণ করতে না পারে, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তলানিতে থাকা জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কিন্তু আবারও হু হু করে বাড়বে। এবং বিজেপির জন্য সবথেকে বড় যেটা চ্যালেঞ্জ, যে মানুষের যে স্বপ্নকে হাতিয়ার করে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে, সেই স্বপ্ন কিন্তু অত সহজে 5 বছরে পূরণ করা কখনোই সম্ভব নয়। বরং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে যদি ভালো করতে হয়, পশ্চিমবঙ্গে যদি শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটের উন্নতি করতে হয়, সেই সঙ্গে শিল্পায়ন করতে হয়, তাহলে যেসব সিদ্ধান্ত এই বিজেপি সরকারকে নিতে হবে, সেগুলো কিন্তু মোটেও মানুষের চাওয়া পাওয়ার খুব একটা কাছাকাছি হবে না। কারণ গত 15 বছরে তৃণমূল যেভাবে এই রাজ্যে পাইয়ে দেওয়ার রাজনীতি করেছে, তাতে পশ্চিমবঙ্গের মানুষের কিন্তু একটা ফোকটে সব কিছু পাওয়ার অভ্যাস হয়ে গেছে। আর এই যে ফোকটে সব কিছু পেয়ে যাওয়া, বিনা কারণেই সব কিছু পেয়ে যাওয়া, সেই যে মানসিক অবস্থা, সেই অবস্থাটা ভাঙতে গিয়েই কিন্তু বিজেপিকে সব থেকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সব থেকে কড়া ডোজের ওষুধটা কিন্তু প্রয়োগ করতে হবে। আর সেই কড়া ডোজের ওষুধ প্রয়োগ করলেই মানুষ বিজেপির উপরে কিন্তু ক্ষেপতে শুরু করবে, বিজেপির বিরুদ্ধে কিন্তু স্বপ্নভঙ্গের অভিযোগ করবে। আর সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার তৃণমূলকে ফিরে পাওয়ার জন্য ব্যবহার করবেন। আর তারই কিন্তু আজকে একটা ঝলক, একটা ছোট্ট করে ইঙ্গিত কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বনাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূলের 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন, সেই শহীদ দিবস পালনের মধ্যে পাওয়া গেল। আর সেই কারণেই কিন্তু বলছি বন্ধুরা, যে বিজেপি যেভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূলটা ভাঙালো, তাতে কি আদৌ তৃণমূলের কোনো ক্ষতি হলো, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও ভালো হলো, কোনটা? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি, তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ। মানুষ যেটা গ্রহণ করে হৃদয় থেকে, সেটাই দলের প্রতীক হয়, সেটাই দলের সম্পদ হয়, সেটাই দলের ঐতিহ্য হয়, সেটাই দলের ইতিহাস হয়। কি বেরিয়ে আসবেন তো? আমি জেলায় যেতে পারি তো? পারমিশন যদি না দেয়, রাস্তায় হাঁটবো? ডিম নিয়ে আসলে এবার বিজেপি ডিম ছুড়বে বিজেপিকে। তার কারণ 2 মাসে যা তুলে নিয়েছে ভাই, ভাবছে প্রণামী বাক্সটা ওদের। বুঝতে পারছেন? অর্ধশক্তি, গর্ধ শক্তি,
যাদের মাথায় নেই প্রণামী বক্সের টাকা, ওটা যারা মন্দিরে থাকে তাদের অধিকার, তারা মন্দির চালায়, ভাবছো ওটা ওদের অধিকার? অলরেডি কয়েক লক্ষ টাকা ইধার উধার পগার পার। যান বিজেপি কর্মীদের জিজ্ঞেস করুন, তোলাবাজি করতে করতে সিপিএম কেও ছাড়িয়ে গেছেন, আর আমাদের কয়েকটা নির্দিষ্ট লোক করে খেয়েছে, আর আজকে বিজেপি তাদের রক্ষা কবচ হয়েছে। আমি তাদের বলে রাখি, পাড়ার লোকেরা আপনাদের বেরোতে দিচ্ছে না, পুলিশ নিয়ে ঘুরতে হচ্ছে। আমার কিন্তু কোনো সিকিউরিটি নেই, আমি একা, আপনারা আমার সিকিউরিটি। অভিষেকের কোনো সিকিউরিটি নেই, আমরা কিন্তু একা। আজকে আপনারা কেসকে ভয় পাচ্ছেন, তাহলে অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানো। কোন কেসে এভিডেন্স দিতে পারবে না, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে এফআইআর করে নাও। এতদিন তারা সাধু ছিলেন, যদি তোমার কমপ্লেন থাকে এতদিন কেন এফআইআর করনি? হঠাৎ আজকে রাতের অন্ধকারে তোমাকে এফআইআর করাতে হচ্ছে পুলিশ? আমি এই পুলিশকে চিনি না, আমি মনে করি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। আর আমি সব কমিউনিটি, সর্বধর্ম সমন্বয়কে বলি, আপনারা ভয় পাবেন না। এই রেড রোডে 7 দিন আটকে রেখে দিয়েছিল যোগা করবে বলে, কত বড় যোগী এসে গেছে। আর ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি, পারমিশন ক্যান্সেল। আমরা মেয়র রোড চেয়েছিলাম, দেয়নি। রেড রোড চেয়েছিলাম, দেয়নি। ভিক্টোরিয়া চেয়েছিলাম, দেয়নি। আমরা ডরিনা ক্রসিং চেয়েছিলাম, দেয়নি। তা সত্ত্বেও দেখুন আদালত যা বলেছেন, মাননীয় আদালত, আমরা আইনকে বিশ্বাস করি, আইনকে ভালোবাসি, আমরা তাই আইনের কথাই চলছি। মনে রাখবেন, আগামী দিন বাংলায় সবাই মিলে জোট আমরা করবার চেষ্টা করব, না করলেও ইন্ডিয়ান অ্যালায়েন্স, আমরা একসাথে চলবো। আর আমরা যে শুরুটা করব তার কোনো শেষ থাকবে না, এটা মাথায় রাখতে হবে।